কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালোই আছেন, আমিও ভালো আছি। এবার পুজোর ছুটি কিন্তু এসে গেল, ভীষণ এক্সাইটিং লাগছে। মনে হচ্ছে কোথায় যাই কোথায় যাই, বড্ড কাজ পড়ে গেছে। কিন্তু কি করব, আমরা সব ব্যস্ত মানুষ, আপনারাও ব্যস্ত মানুষ, ছুটির সময় আর হয় না। তাই কাজের ফাঁকে এখানে ওখানে একটু ছুটি করে নিতে হয়। যেমন আমি তিতলিশ জমায় শুটিং করতে গেছিলাম লাভা লোলেগাঁও থেকে। গরমকালে গেছিলাম তো, তাই ঠান্ডাটা ভীষণ ভালো লেগেছিল। আর ওখানে তো বেশি শুটিংই হতো না, মানে 5টার মধ্যে রোদ চলে যেত, খালি ফগ আর ফগ। মনে হতো খালি ফগের মধ্যে হারিয়ে যায়, আর কোনোদিনও ফেরত আসবো না। তারপরে মিস্টার মিসেস আইয়ারের সময় শুটিং করতে গেছিলাম গুরুমারা জঙ্গল ক্যাম্পে, চালসার দিকে। ভীষণ মজা হয়েছিল, ওখানে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে সবাই মিলে খুব হই হই করেছে। আর আপনারা যদি কাছে পিঠের মধ্যে কোথাও যেতে চান, গ্যাংটকে যেতে পারেন, কিন্তু শুনেছি ভীষণ সুন্দর, খুব এক্সাইটিং। আর গ্যাংটকে গেলে কাছাকাছি রয়েছে তুমি, একেবারে স্বপ্নের ঠিকানা। আমি তো ডেফিনেটলিই যাব। আর এক্সাইটিং বলতে মনে পড়লো, আমার মা বাবা জাস্ট ফিরেছেন কোত্থেকে বলুন তো? আফ্রিকা। ভাবো, আমার তো ভীষণ হিংসা হচ্ছে, আমি একেবারে প্রেমে পড়ে গেছি, মানে কেনিয়ার আছে। তো দারুণ দারুণ গল্প করেছেন, ছবি তুলেছেন। মানে ধরুন ওই মাসাই ট্রাইবদের কথা, ওদের চিতা শিকার, ওরা কিরম সব গয়নাকাটি বানায় পাথর ঘাস টাস থেকে, শাল বানায় নিজেরা, আমার জন্য নিয়েও এসছেন মা, খুব সুন্দর। তারপরে কিলিমাঞ্জারো মাউন্টেনের কথা, কত কত ন্যাশনাল পার্ক আছে, আম্বুসালি ন্যাশনাল পার্ক যেমন। তারপর সাফারিতে গেছেন, টেন্টে থেকেছেন, বিভিন্ন রকমের জন্তু জানোয়ার দেখেছেন, মানে গজেল, জিব্রা, লায়ন, হাতি, অনেক রকম। খুব মজা করেছেন, আমার তো ভীষণ হিংসে করছে। নেক্সট টাইম আমি ডেফিনেটলি যাবো, একেবারেই ভালো লাগছে না আমি এখানে কাজ করছি, মারা ঘুরে এলেন। তাহলে আপনারা কিন্তু ঠিক করে নিন যে এবার পুজোর সময় আপনারা কোথায় কোথায় যাবেন। কিন্তু তার আগে চলুন আমরা দেখি যে এইবারের নারীতে আপনাদের জন্য কি কি তৈরি করে রাখা হয়েছে। নমস্কার, আমি সায়ন্তনী। নারীর ফ্যাশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন হচ্ছে পুজোর কেনাকাটা? নিশ্চয়ই ভালো ভালো শাড়ি কিনেছেন। এক্সারসাইজের দিকেও কিন্তু একটু নজর দেবেন। ম্যাচিং ব্যাগ, জুতো, গয়নাগাটি এগুলো কিন্তু ভীষণভাবে জরুরি। তাছাড়াও যদি ফ্যাশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমাকে লিখে পাঠান, আমি নিশ্চয়ই সাহায্য করব। আমি আরও নতুন নতুন ডিজাইনারদের আনবো এবং পুরোপুরিভাবে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া। আজকেও কিন্তু আমার সঙ্গে এক ডিজাইনার আছে, উনি হচ্ছেন ময়ূরী বুটিকের সুমিতা মিত্র। সুমিতাদি নমস্কার। নমস্কার। সুমিতাদি, আপনি এই কাজ কীরকমভাবে শুরু করলেন? আমি দীর্ঘ 25 বছর ধরে সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত আছি। তো প্রথমে যখন আমি এই অবহেলিত নারী এবং শিশুদের দেখতাম, তখন মনে হতো এদের জন্য কিছু একটা করি। যখন করতে করতে আমার নিজেরও একটু শখ ছিল যে হ্যান্ড এমব্রয়ডারি, মানে হাতের কাজের দিকে। তখন আমি ভাবলাম যে যদি এদের দিয়ে কাজ করিয়ে আমি কিছুটা তাদের সাশ্রয় সংস্থান দিতে পারি তাহলে কেমন হয়। এরমভাবে আমি আরম্ভ করলাম আমার কাজ। কিন্তু দেখলাম যে যতটুকু দিয়ে আরম্ভ করলাম তাতে আমি ঠিকমতো সবাইকে দিয়ে মানে উঠতে পারছি না, তার চাহিদা মেটাতে পারছি না। তখন আমি ভাবলাম কী করা যায়। তো আমি যে সমাজসেবা প্রতিষ্ঠানে আছি সেখান থেকে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। সেখানে প্রথম, আজকে দীর্ঘ 15 বছর আগেকার কথা বলছি, কাঁথা তখন লোকে জানতো না যে কাঁথা শাড়িতেও হয়। কাঁথা সম্বন্ধে ছিল যে বাচ্চাদের কাঁথাতে শোয়ানো হয়। তো আমার মাথায় উঠে এসেছিল হ্যান্ড এমব্রয়ডারি। তো আমি এখন শান্তিনিকেতনে গিয়ে দেখলাম যে কাঁথার কাজ আমার এত ভালো লাগলো যে সেখান থেকে কিছু খুব গরিব মহিলাদের দিয়ে আমি কিছু কাঁথা কাজ এনেছিলাম ওই প্রদর্শনীতে। এ সময় বম্বে থেকে একজন ভদ্রমহিলা এসে, উনি আমার কাজ দেখতে খুব পছন্দ হয়ে আমাকে বললেন যে তুমি যদি বম্বেতে আসো, আমার বিরাট বড় ফ্ল্যাট আছে, ওখানে তুমি এই কাঁথা কাজের এক্সিবিশন করো, তাহলে আমার মনে হয় যে তুমি বাইরেরও একটা মাইলেজ পাবে। তো আমি চলে গেলাম ওনার কথা শুনে এবং মানে অভূতপূর্ব সাড়া পেলাম ওখানে। তার সঙ্গে আমার সবসময় মনের ইচ্ছে যে পশ্চিমবাংলার সব কিছুকে কী করে আমি লোকের সামনে তুলে ধরবো। সুতি বলুন বা তসর বলুন বা সিল্ক বলুন, যে যা কিছুই হোক কিনা তার উপরে আমি হাতের কাজ করে একসঙ্গে পশ্চিমবঙ্গের প্রোডাক্টকেও আমি বাইরে পাঠাতে পারছি এবং সঙ্গে সঙ্গে কিছু এই গরিব মানুষদের আমি সংস্থান করতে পারছি। এটাই হলো আমার আরম্ভ। এবং যখন বম্বে থেকে ফিরে এলাম তখন মনের মধ্যে হচ্ছিল যে আমি আরও কী করে বাড়াবো করতে করতে আমি এই বুটিকটা খুললাম এবং
আমি খুব খুশি শুরু হয়ে গেল। শুরু হয়ে গেল আমার কাজ। তো ভীষণ একটা ভালো রিজন বললেন আপনি। তা আপনি কি কাপড়ে বেশি করেন? আমি মানে পশ্চিমবাংলার যে সিল্ক, সোনামুখী সিল্ক যেটাকে বলে, তসর এবং কটন, এটা আমার মেন মানে আমার মেটেরিয়াল যেটা আমি ব্যবহার করি। তার সঙ্গে সুতো, জরি, গোল্ড ফেব্রিক, জুটটা তো পশ্চিমবাংলায় সব থেকে বেশি মানে উৎপন্ন হয় এবং এখান থেকে সব বাইরে যায়। হ্যাঁ, সেই জন্য আমি সেখান থেকে আরম্ভ করলাম এবং সবসময় ওইটাই একটা মনের মধ্যে আছে যে কিছু ভাবে আমার বাংলাকে করে তুলে ধরতে। এই যে শাড়িটা আমি দেখতে পাচ্ছি, এটা কি শাড়ি আছে? এটা কটন টাঙ্গাইল, একদম সুতির টাঙ্গাইলের উপরে আমি এটাকে জুট ফেব্রিক, জুটের অ্যাপ্লিক করেছি, জুটের বর্ডার বসিয়েছি এবং তার সঙ্গে কাঁথা মিক্স করেছি। হঠাৎ আপনি কটনের সঙ্গে জুট কেন ব্যবহার? আসলে আমি প্রথমে জুটের ব্যাগ করতাম, ব্যাগ করে বাইরে পাঠাতাম বা আমাদের কলকাতাতেও অনেককে দিতাম। যখন আমি ব্যাগের স্ট্র্যাপটা তৈরি করতে যাচ্ছি, হঠাৎ আমার মাথায় এলো আমি যদি এই স্ট্র্যাপটাকে হাতে বুনে শাড়ির মধ্যে লাগাতে পারি, কারণ আপনি নিশ্চয়ই জানেন মহিলারা সবাই চায় নতুন, এবং আমি যেটা পরবো আর কেউ পরবে না। তো আমার এক একটা শাড়ি এখানে যতগুলো শাড়ি দেখছেন প্রত্যেকটা কিন্তু বিভিন্ন রকমের, কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তখন আমার যখন মনে হলো যে আচ্ছা আমি যদি জুটটা এখানে বসাই এবং তার সঙ্গে দেখি দর্শকদের দেখাই। এইটা হলো আমাদের আঁচল, আর এইটা আমি ভেতরে কটনের উপরে জুটের অ্যাপ্লিক আর কাঁথার কাজ, এটা পাতলি পাল্লু করে করেছি আমি, যাতে অনেকে আবার খুব গাঢ় রং পছন্দ করেন না, কিন্তু যারা গাঢ় রং তারাও এটা পরতে পারবেন, যেহেতু ভেতরে আমি হালকা রং। এবং এবারে ট্রেনটাই হালকা, কিন্তু হালকা আর ব্ল্যাক। এবারে পুজো যত এগিয়ে আসছে আমি দেখছি যে সবাই চাইছে যেটা হালকা রঙের, লেমন ইয়েলো পরবো বা ব্রিক কালারটা একদম হালকা ব্রিক কালার করবো, মাটির রং পরবো বা কোড়া রং পরবো। তার সঙ্গে যদি একটুখানি এটাকে, যেমন ধরুন এইটার উপরে এই কাঁথাটাকে বসিয়ে, এই অ্যাপ্লিকটাকে বসিয়ে, জিনিসটা কিন্তু খুব আর কি আপনি নতুনত্ব এসছে এবং আপনি পার্টিতেও পরে দিতে পারেন এখন। আর আমাদের কি হয়েছে, কলকাতায় এত বেশি গরম থাকে যে এখন সুতির শাড়ি লোকে চাইছে হালকা হালকা, আবার অনেকে শুধু টাঙ্গাইল পরবো বা শুধু ধনেখালি পরবো, এরকম না পরে আমি এটাকে এতে এলাম যে নতুনত্ব দেওয়া যাবে এবং কিছু কমফোর্টেবল, এবং কিছু লোক এটা কাজও করতে পারবে, কারণ এইটা 3 রকমের কাজ হচ্ছে। এটাতে একটা কাজ হচ্ছে, এটাতে একটা কাজ হচ্ছে, বর্ডার একটা কাজ হচ্ছে। 3 জন লোক 3 রকম কাজ করে, তারাও কিছুটা কাজ করে। পুজোর আগে তাদেরও অনেক দরকার পড়ে, তাদেরও বাচ্চা। এই ধরনের শাড়ির দাম কিরকম হয়? এটা আমাদের 900 থেকে আরম্ভ হয়েছে, যতটা কাজ হবে তার উপরে নির্ভর করছে। 1500 এইরকম। এই শাড়িটা কি আছে? এই শাড়িটা আপনি নিশ্চয়ই জানেন, আপনার বালুচরী আছে। বালুচরী হলো আমাদের পশ্চিমবাংলার একটা ট্র্যাডিশন, কাঁথা একটা ট্র্যাডিশন। সবাই আমাকে এসে বলে আমার তো বালুচরী আছে, কাঁথাও আছে, কি নিই বলুন তো, কিন্তু একটা কিনতে ইচ্ছে করছে। তখন আমার মনে হলো আমি যদি বালুচরী শাড়িটার মধ্যে কাঁথা কাজ করে দিই, তাহলে তো তারা এটা বলতে পরবে এবং সবাই এত অ্যাপ্রিসিয়েট করছে। এবং আর এটা আমি অর্ডার নিয়ে করি, কারণ সম্ভব নয় যে অনেক বালুচরীতে কাঁথা করে রাখা, তো দুটো ট্র্যাডিশন একসঙ্গে মেলাতে চেয়েছি। এটাও কিন্তু পশ্চিমবাংলার জিনিস, এটা কিন্তু কোনো বাইরের লোক বালুচরীও বানাতে পারে না এবং কাঁথাও তৈরি করতে পারে না, এটাকে একবারে করে। আর আমি এটা একটা ভিলেজ সিন দিয়েছি, যাতে ওই যেমন ফুল লতা পাতার চাইতে লতা পাতা করতেই বেশি ভালোবাসেন না, আমি এখন চলে আসছি একদম অর্লি কাজের উপরে, যেখানে ফোক জিনিসটাকে আমি মোটিভসগুলোকে, যেমন ধরুন এইখানে একটা ভিলেজ সিন আমি আমার শাড়ির মধ্যে এনেছি, এবং যেখানে আপনি দেখবেন গাছ আছে, হাঁস চড়ছে, মুরগি চড়ছে, ইত্যাদি আছে। আবার এখানে আছে, আপনার তো অনেকটা তাই। এটা আমি গোল্ড ফেব্রিকে এনেছি, গোল্ড কিন্তু প্রিন্ট নয়, এটা ফেব্রিক। এটাতে একটা মিডিয়াম আমরা ব্যবহার করি, যেটাতে এই আউটলাইনটা করা হচ্ছে। এইবারে এইটা কিন্তু তুলি দিয়ে আঁকা, এই ভেতরটা, এটা কিন্তু ব্লক নয়, ব্লকটা আমরা মিডিয়াম দিয়ে করে নিয়ে তার উপরে আমরা ফেব্রিক করেছি এবং তার সঙ্গে কাঁথা যোগ করেছি। এবং দেখবেন কাঁথার যেটা সামঞ্জস্য, এটা বায়া তবলা, এটা মুরগি, এটা সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের
সিম্বল, মানে পশ্চিমবাংলার গোল্ড সিম্বল ফেব্রিক কাঁথা। কাঁথা। বুঝতেই পারছেন এই সুন্দর শাড়িটা কিন্তু দিদিরই ক্রিয়েশন। এই গোল্ড ফেব্রিকের মনে এটা এটা কপার, এবারে কপার সিলভারের ভীষণ চাহিদা হয়েছে, সুতরাং শুধু গোল্ড না এনে এটা কপার এনেছি, কুচি আঁচল করেছি। আর আমার এটা করেছি প্লেন কুচি আঁচল, কিন্তু আমার হ্যাঁ তসরের উপরে করেছি। এটা কুচি আঁচল এবং সামনে পুরো আঁচলটা আপনার আরম্ভ হয়ে হাফ পড়বে, কিন্তু আঁচলের জায়গাটা প্লেন রেখেছি যাতে এইটার ইমেজটা বেশি আসে। মানে এখানে যদি আমি অন্য কিছু দিতাম তাহলে আমরা কিন্তু কপারটাকে দেখতে পেতাম না, সেজন্য অবহেলিত হতো। সেই জন্য আমি দুদিকে পার আঁচলটাকে ফাঁকা রেখে সামনেটা এবং স্টার্টিংও আমি করেছি এই কপার দিয়ে। যে কপার ইউজ করছেন, এখানে গোল্ড ইউজ করেছেন, এগুলো রেঞ্জগুলো কীরকম? রেঞ্জগুলো যদি সুতির হয় এটাও ওরকম 950, 1000 থেকে আরম্ভ করে, এই যদি আমি তসরের ওপর করেছি এটা আমার 2000, 1900 এরকম দাম পড়ে উইথ ব্লাউজ পিস। এটা কিন্তু কটনে বা ব্লাউজ পিস আমি রাখিনি, এটাতে একটু ব্লাউজ পিস আছে সবাই যাতে পরতে পারে। আপনি তো এই জুটের উপরে প্যাচওয়ার্ক করেছেন, তো জুটের উপরে প্যাচওয়ার্ক ছাড়াও কি অন্য ধরনের কাজ হয়? হ্যাঁ, জুটের উপরে প্যাচওয়ার্ক ছাড়া অন্য ধরনের কাজ হয়, যেমন আমি বর্ডারটা করেছি। এই বর্ডারটা আমি যেটা বললাম ব্যাগের স্ট্র্যাপটা থেকে আমার যেটা মনে হলো যেটা আমি বর্ডার যদি বসানো যায়, এটাকে ছোট ছোট ফুল করেও ভেতরে বসানো যাচ্ছে। তাছাড়া জুটের গয়নাও তৈরি হয়। আসলে পুজো এসে যাচ্ছে, আমি গয়না করতে দিয়েছি কিন্তু এগুলো এখনই আমার কাছে এসে পৌঁছয়নি। কিন্তু জুটের গয়না তৈরি হয়, গলা, হাত, শাড়ি ছাড়া আপনি গয়নাও গয়নাও করছেন। তৈরি করি। এই যে জুটটা হচ্ছে, মানে আপনি জুটের ব্যবহার করছেন, এটা প্রসেসিংটা কীভাবে হয়? যেমন ধরুন জুটের যে দড়িটা হয় না, সেই দড়িটা যত সরু মানে করে নেওয়া, যে প্রসেস করে নিয়ে সরু করে নেওয়া হয় মেশিনে, করে নিয়ে এই যে এখানে দেখছেন পুরোটা জুটের এই জিনিসটা করে, এটা হাতে বোনা কিন্তু ক্রুশ দিয়ে বোনা, ক্রুশ দিয়ে বুনে এটাকে এই যেরকম উল বোনা হয়, উলে ক্রুশ দিয়ে বোনা হয় সেরকমভাবে কিন্তু এটা বোনা হয়, বুনে বা সুতো বোনা হয় সেরকমভাবে বুনে এই স্কোয়ারটাকে প্রত্যেকটা ম্যাচিং করে বোনা হয়। মানে এর সঙ্গে এই রঙটা ছাড়া আসবে না, এখানে কালো দিলে কিন্তু খারাপ হয়ে যেত, যে যার জন্য আমি এইটার সঙ্গে এই রঙের বর্ডারে ম্যাচিং করেছি। এই শাড়িটা কি আছে? এইটা একটা ক্রেপ, যেটা আমি বলছিলাম ক্রেপের ওপরে কাজ করি। এইটা একটা ভীষণ সুন্দর দেখতে। এটা আমি বালুচুরি স্টাইলে করেছি। বালুচুরি জানবেন, আসল বালুচুরির ভেতরে একটা স্কোয়ার থাকে যেটা আসল বালুচুরি, সেটা করে এখানে আমি ফুল পাতালতার সঙ্গে পাখি যোগ করেছি, কারণ আমাদের পশ্চিমবাংলার পাখি বা ফুলের ওপরে আমাদের একটা ভীষণ বড় একটা মানে ভালোবাসা আছে। সেই ভালোবাসাটা আমি শাড়ির মধ্যে তুলে ধরেছি। এখন তো পুজো আসছে, আপনার কি মনে হয় এই পুজোয় কোন রঙটা সবচেয়ে বেশি চলবে? এই রঙটা আমি তো এবারে পুজোয় দেখছি সব হালকা রঙ। প্রথমে বলে লেমন ইয়েলো, হালকা পিঙ্ক, হালকা ব্লু, এটার ওপরে একটু হয়তো ডিপ দিয়ে কাজ করা। কিন্তু এবারে দেখছি যে মানে বাইরের কিছু, যেমন উড়িষ্যার শাড়ির যে ধরনটা, সেটা আমাদের শাড়ির মধ্যে নিয়ে আসা হয়েছে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আশা করি আমাদের এই আড্ডাটা আপনাদের পছন্দ হয়েছে। আমাকে লিখে জানাবেন। আর কম্পিটিশনের কথা মনে আছে তো? আপনাদের স্যাম্পল ডিজাইনগুলো আমাকে পাঠাবেন এবং সেই স্যাম্পল ডিজাইন থেকে আমরা সিলেক্ট করে নেব সবার থেকে সেরা ডিজাইনটা, এবং সেই ডিজাইনটা যদি আপনার হয় আপনি সুযোগ পাবেন আমাদের প্রোগ্রামে আসার, আমার পাশে এই সিটে বসার এবং গল্প করার। আজ তাহলে আসি, ভালো থাকবেন, আবার কালকে দেখা হবে। নমস্কার। আপনার বাড়িতে বসার ঘরে যত সুন্দর আসবাবই রাখুন না কেন, ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি করে যদি ঘরের এক কোণায় থাকে একটা অ্যাকোয়ারিয়াম, যাতে স্বচ্ছন্দে রঙিন মাছ খেলা করে বেড়াবে। তার দিকে কিন্তু সহজেই সবার চোখ যাবে। আর এই সব ব্যাপারে আরো অনেক কিছু জানার জন্য আজকে আমরা মিট করব মিস্টার মিহির চক্রবর্তীকে। মিস্টার চক্রবর্তীর হাত ধরে আমরা চলে যাব ট্রপিক্যাল মাছের রঙিন জগৎ। মিস্টার চক্রবর্তী, আপনি আমাদের বলুন আপনার এই হবিটা সম্পর্কে। হবি হচ্ছে সাধারণ ডে টু ডে লাইফেতে
মানুষের একটা মনোটোনাস ইয়ে এসেছে চিরাচরিত ইয়েতে, সেটাকে চেঞ্জ হিসেবে লোকে এটা হবি হিসেবে নেন। একটা ইতর প্রাণীকে পুষলে তারপর একটা প্রীতি জন্মায়, জীবে প্রেম করে যে এইজন সেইজন সেই হিসেবে আর কি এটাকেও নেওয়া হয়। সারাদিন কাজকর্ম করে এসে এই সমস্ত ইতর প্রাণীর উপর যদি একটু নজর দেওয়া যায়, তাতে দেখা যাচ্ছে যে ফেটিকনেসটা চলে যায়, জীবনের সারাদিনের ক্লান্তিটা অনেকটা দূর হয়ে যায়, সেটাই থেকে এখনই কাজে আসে। আচ্ছা মিস্টার চক্রবর্তী, আমার খুব জানতে ইচ্ছে করছে যে আমরা তো এইসব কাটলেট, চিলি চিকেন, ফ্রাইড রাইস এসব খাই, কিন্তু মাছেরা কি খায়? মাছেদের খাবারের মধ্যে তো অনেক বহু রকমের ড্রাই ফুড আছে, সেটা এক একটা মাছ এক একটা জিনিসে বেশি পছন্দ করে। আর কিছু আছে ড্রাই, ওরা লাইফ ফুডটাও খুব বেশি পছন্দ করে। সব থেকে বেশি পছন্দ করে ড্রাই ফুডটা, যেমন কেঁচো আছে, জাফনিয়া আছে, এবং ছোটো ছোটো পোকাও আছে, নানা রকম, সেগুলো ওরা খায়। এই অ্যাকোয়ারিয়ামগুলোর মেনটেনেন্স সম্পর্কে আমাদের কিছু বলুন। মেনটেনেন্সটা আগে ছিল খুবই ডিফিকাল্ট, এখন অনেক রকম ইকুইপমেন্টস বেরিয়ে গেছে, যার জন্য ওটা ইজি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা করতে করতে অভ্যেস হয়ে যায় অনেক, যার জন্য অনেক সুবিধা হয়। আচ্ছা মিস্টার চক্রবর্তী, আপনার অ্যাকোয়ারিয়ামে মোটামুটি কত রকমের মাছ আমরা দেখতে পাচ্ছি? এখানে আমাদের কাছে এখন উপস্থিত যা আছে 30-35 রকমের মাছ আছে, 30-35 রকম ভ্যারাইটির মাছ আছে। তাছাড়া আরও বহু রকমের মাছ আছে, ইম্পোর্টেড মাছও বহু আছে, যেগুলো এখন অনেক রেস্ট্রিকশন থাকার জন্য আমাদের দেশে আসতে পারে না। আচ্ছা, এই যে এত রকমের মাছ আমরা দেখছি, এগুলোর মধ্যে কিছু কিছু আমার মনে হয় বেশ এক্সপেন্সিভ, তো এগুলো কি সবাই অ্যাফোর্ড করতে পারবে? কিছু মাছ আছে যেগুলো এক্সপেন্সিভ, সেগুলো সবার পক্ষে অ্যাফোর্ড করা শক্ত, কিন্তু ইন জেনারেল যেগুলো পাওয়া যায় সেগুলো খুব বেশি এক্সপেন্সিভ নয়। আপনাদের এখানে মাছ সংক্রান্ত কি কি মেটেরিয়াল অ্যাভেলেবল? অ্যাকচুয়ালি অ্যাকোয়ারিয়ামে যা যা মেটেরিয়ালস দরকার হয় সব জিনিসই পাওয়া যায়। তার সঙ্গে মাছের যা ডেলি রিকোয়ারমেন্ট, ফুড, লাইভ ফুড, ড্রাই ফুড, সব কিছুই পাওয়া যায়। আচ্ছা, একটা স্ট্যান্ডার্ড সাইজের অ্যাকোয়ারিয়ামে মোটামুটি কীরকম দাম পড়ছে? জেনারেলি যেটা বেশি চলে সেটা হচ্ছে 2 ফুট সাইজের, যে বিভিন্ন সাইজেতে দামগুলো ভ্যারি করে। তার মধ্যে ম্যাক্সিমাম চলে যেটা হচ্ছে 1.5 ফুট এবং 2 ফুট, তাতে 300, মানে অ্যাকোয়ারিয়ামের দাম পড়ে যাচ্ছে 300-350 থেকে আরম্ভ করে অপার বেড়ে যাচ্ছে। যত বড় হবে তত বেশি দাম হবে। আমাদের এই ইলেকট্রনিক্সের যুগে মানুষের রুচি তো বদলাচ্ছে, তো এখন মানে এই মুহূর্তে অ্যাকোয়ারিয়ামের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে না কমছে? অ্যাকোয়ারিয়ামের আকর্ষণ আগে যাচ্ছিল, এখন তার থেকে অনেক বেশি বেড়েছে, অনেক বেশি বেড়েছে। এবং এটা বিশেষ করে কলকাতা শহরে ম্যাক্সিমাম যেটা দেখা যায়, বাইরের অন্যান্য শহরে, ভারতবর্ষের অন্যান্য শহরে যা মানে দোকান এবং ব্যবহার আছে তার থেকে আমাদের এখানে অনেক বেশি। মিস্টার চক্রবর্তীর কাছ থেকে আমরা অ্যাকোয়ারিয়াম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তাহলে আপনার শখের অ্যাকোয়ারিয়ামে আলো জ্বলুক, বসুন আড্ডায়, দেখুন আপনার তৈরি ছোট্ট প্রকৃতিটা কিভাবে আপনার আড্ডার মেজাজকে বদলে দেবে। নমস্কার, আমি সায়ন্তনী। শুরু করছি আপনাদের পছন্দের প্রোগ্রাম নারীর বিউটি। আজকাল আমরা অনেকেই চুলকে স্ট্রেট কিংবা পার্ম করে থাকি, আর হেয়ার কালার তো ভীষণভাবে কমন, কিন্তু এগুলো তো এক ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট। এরপরে চুলের যত্নটা আমরা কীভাবে নেব? কন্ডিশনিং করতে হবে তো। এইসব ব্যাপারে কথা বলার জন্য আজ আমার সঙ্গে আছেন মিতাজ বিউটি পার্লারের বিউটিশিয়ান মিতাদি। মিতাদি, নমস্কার। মিতাদি, যেটা বলছিলাম আমি, হেয়ার কালার তো ভীষণভাবে আজকাল কমন, তো এরপরে আমরা চুলটাকে কীভাবে যত্ন নেব? এখন যে টাইপের যে কোয়ালিটির কালার বেরিয়েছে খুব বেশি হার্মফুল নয়, কিন্তু যেহেতু এটা একটা কেমিক্যাল ইউজ করছে, চুলের টেক্সচারটা কিছুটা চেঞ্জ হচ্ছে। কাজেই খুব দরকার আফটার কালারিং একটা স্পেশাল কেয়ার নিতে হবে। এমনি যেভাবে রেগুলার আমরা অয়েল ম্যাসাজ করি সেটা তো করবেই, এছাড়াও কিছু আফটার একটা শ্যাম্পুর পরে, যেমন বাড়িতে একদম খুব, আমি বলছি খুব যারা বাইরে কাজ করে, বাড়িতে বেশি সময় দিতে পারে না, তাদের জন্য কয়েকটা টিপস আমি বলে দিচ্ছি। জাস্ট শ্যাম্পুর পরে একটা 1 মগ বিয়ারে
চুলটা ফাইনাল রেঞ্জটা এক মুখ বিয়ার দিয়ে চুলটা ধুয়ে নিতে পারে। মানে শ্যাম্পু করার পর ধুয়ে ফেললাম, ধুয়ে ফেলার পরে ফাইনাল রেঞ্জটা, ফাইনালি লাস্ট ওয়াশটা ওটা বিয়ার একটা, হ্যাঁ, এক মুখ বিয়ার দিয়ে ধুয়ে নিতে পারে। খুব ভালো শাইনিং আসবে, চুলের টেক্সচারটাও খুব সফট দেখাবে, সেটাও করতে পারে। মানে ওটা চুলে জট পড়ে না? না, মোটেই চুলে জট পড়বে না, বরং চুলে বেশ ভালো, চুলের বাউন্সটা ভালোই দেখাবে, ভালো আসবে, সেটা করতে পারে। এছাড়া চাইল্ড লিকারটাও খুব ভালো, চুলটা ফোলাও দেখাবে প্লাস খুব শাইনিংও আসবে। চাইল্ড লিকার একটু মানে সামান্য 1 চামচ, ধরো মোটামুটি 1 চামচ চায়ের পাতা হাফ বালতি জলে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে ওটা দিয়ে ফাইনাল ওয়াশটা করতে পারে। হ্যাঁ, এটা গেল বাড়িতে খুব খুব তাড়াতাড়ি যেটা। বা লাস্ট ওয়াশটা 1 মগ জলে 2-3 ড্রপ না 2-3 চামচ হানি, মধু, একদম বাড়িতে যে মধু, চুলে চ্যাটচ্যাট করবে না? না, ওটা জলের সাথে যখন গুলিয়ে নিচ্ছে না, মিশে যাচ্ছে, তো খালি শাইনিংটা রাখবে। মানে এক মগে বললেন? হ্যাঁ, 1 মগ জলে 2 চামচ মধু, হ্যাঁ 2 চামচ মধু। তারপর চুলটা যখন মুছে নেওয়া হয় তখন তো মানে স্টিকি তো হবেই না, বরং শাইনিংটা থেকে যাবে। এগুলো হচ্ছে খুব খুব শর্ট টাইমের জন্য, যারা খুব বাইরে বেরোচ্ছে, তাদের বেশি টাইম দিতে পারে না, তাদের জন্য। এছাড়া একটা প্যাক ইউজ করতে পারে, যেরকম উইকে 1 বার বা 2 বার, যেরকম যার যেরকম সময় পাই 1 বার বা 2 বার একটা প্যাক ইউজ করতে পারে। পাকা কলা আর 2 চামচ মধু খুব ভালো করে মিশিয়ে নিয়ে স্ক্যাল্পেও লাগাবে, পুরো চুলটা পুরো চুলের লেন্থে স্প্রেড করে দেবে, সমানভাবে স্প্রেড করে দেবে। 15 থেকে 20 মিনিট রেখে শ্যাম্পু করে দেবে। তাতে কি হয়? তাদের চুলের শাইনিংটা থাকবে, চুলটা সফট থাকবে। এটা হচ্ছে একটা হোমমেড কন্ডিশনার। পাকা কলার মধু উঠে আসবে না তো? মানে একদমই চুল উঠে আসবে না, এটা চুলের ময়শ্চার, কলা তো একটা ময়শ্চারাইজারের কাজ করছে। চুলে যেরকম ড্রাই বা কেমিক্যালের ট্রিটমেন্ট যে করা হয়, তার জন্য যে একটা ড্রাইনেস এসে যায়, বারবার ইউজ করার পরে, একটা কেমিক্যাল বারবার চুলে ইউজ করার পরে চুলের টেক্সচারটা একটু নষ্ট হয়ে যায়, চুলের একদম বাইরের লেয়ারটা, সেই চুলের ড্রাইনেসটার জন্যে কলার যে ময়শ্চার এফেক্টটা আছে সেটা চুলটাকে ভালো করে শাইনিং করবে। এখানে একটা প্রশ্ন আছে, মানে সবাই বলে যে শ্যাম্পু আজকাল ভীষণভাবে প্রয়োজনীয়, ডেফিনেটলি বিকজ আজকাল এত পলিউশন বেড়ে গেছে, কিন্তু একজনের কত অফেন শ্যাম্পু করা উচিত? না, সেটা ডিপেন্ড করছে চুলের কোয়ালিটির ওপরে, আর কতটা বাইরে যাচ্ছে বা কতটা স্কিনের টাইপের ওপরে। যাদের খুব বেশি সোয়েটিং হয়, খুব বেশি বাইরে কাজ করে, তাদের ন্যাচারালি চুলে ময়লাটা বেশি হচ্ছে, তারা প্রয়োজন হলে তারা এভরিডে শ্যাম্পু করতে পারে, কিন্তু শ্যাম্পুটা মাইল্ড শ্যাম্পু হতে হবে। যে কোনো স্ট্রং শ্যাম্পু হলে হয়তো চুলটা বেশি দিন আর শাইনিংটা থাকবে না। আর তা না হলে এভরি অল্টারনেট ডে করতে পারে, কিন্তু শ্যাম্পুর আগে, সবসময় শ্যাম্পু করার আগে অ্যাটলিস্ট 20 মিনিটস আগে যে কোনো অয়েল ম্যাসাজ, নারকেল তেলই চলবে, একটা অয়েল ম্যাসাজ ভালো করে নিয়ে তারপর শ্যাম্পুটা করবে। এটা তো হলো আপনার কালারের পর ট্রিটমেন্ট। কিন্তু আজকাল অনেকেই স্টাইল করার জন্য পার্ম করে স্ট্রেট চুলকে, কিংবা অনেক কার্লি হেয়ার থাকলে ওটাকে স্ট্রেট করা হয়। ওটার পরে কিভাবে চুলের যত্ন নেওয়া হবে? কেন ওটার পরেও বেশ অনেকেরই কমপ্লেন আছে যে ওগুলো পরে চুলটা পড়া বেড়ে যাচ্ছে, কিংবা টেক্সচারটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি টেক্সচারের উপরে বেশি এফেক্ট পড়ে কেমিক্যালগুলোর। হেয়ার ফলও হতে পারে যদি স্ক্যাল্পে টাচ হয় এই কেমিক্যালগুলো, তাহলে হেয়ার ফলও হতে পারে। সেক্ষেত্রে যখনই পাম্প করবেন বা স্ট্রেট চুলটা করাবেন, মানে এরকমই কোনো প্রফেশনাল হাতেই করতে হবে। নিজে বাড়িতে চেষ্টা করলে হয়তো সেটা ততটা ভালো হবে না, স্ক্যাল্পে লেগে যাবে। স্ক্যাল্প যাতে টাচ না করে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আর টেক্সচার যেটা নষ্ট হচ্ছে, এটা সত্যিই নষ্ট হয় বারবার করলে পরে। সেক্ষেত্রে হ্যাঁ, আরও বেশি কেয়ারফুল হতে হবে। আমি যে প্রসেসগুলো বললাম একটু আগে, কালারিংয়ের ক্ষেত্রে যে প্রসেসগুলো বললাম, সে তো করতেই হবে, সেম করতেই হবে। অয়েল ম্যাসাজটা আর শ্যাম্পুটা ওটা তো করতেই হবে, বা বাড়িতে যে খুব ফার্স্ট যেগুলো কয়েকটা আমি টিপস দিলাম যেগুলো, সেগুলো করতেই পারে। এছাড়া আরেকটা, এই স্পেশালি এরকম ড্রাই ড্যামেজ হেয়ারের জন্য, যেটা কেমিক্যাল ট্রিটমেন্টের পরে খারাপ হয়ে গেছে, এই ধরনের চুলের জন্য একটা খুব ভালো একদম হোমমেড প্যাক আছে। ওটা প্রয়োজন অনুযায়ী, যেরকম যার চুলের যতটা ড্যামেজ হয়েছে সেই অনুযায়ী উইকে 2 বার বা 3 বার করলে এক্সেলেন্ট রেজাল্ট পাওয়া যায়। এটা হচ্ছে 2টো পাকা কলা, একটা গোটা ডিম আর হাফ মাগ বিয়ার। এটা একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে চুলের একদম গোড়া থেকে একদম পুরো চুলটাই, হোল চুলটাই একদম সমানভাবে স্প্রেড করে রাখবে।
আধ ঘন্টা থাকবে, আধ ঘন্টা পরে শ্যাম্পু করে নেবে। মোটামুটি তার মানে এই প্যাকটা লাগালে আপনি যেটা বলছিলেন যে রাফনেস যেটা হ্যাঁ। আসে ওটা আস্তে আস্তে মানে হ্যাঁ আস্তে regular আস্তে use এ- হ্যাঁ কয়েকটা করলে কয়েকটা মানে 2 সপ্তাহে একবার করলে হ্যাঁ সপ্তাহে দুবার করে, যাদের সপ্তাহে দুবার, না যাদের খুব বেশি ড্যামেজ হয়ে Damage, গেছে তাদের একটু তারা বেশি। সপ্তাহে দুবার করলে নিজেরাই বুঝতে পারবে চেঞ্জটা কিভাবে আসছে। আদারওয়াইজ সপ্তাহে একবার চলছে সপ্তাহে মানে একটু একবার। হালকা ড্যামেজ হলে। তো আজকে আপনি কি দেখাচ্ছেন? এছাড়া যেটা আমরা পার্লারে যেটা ট্রিটমেন্ট করি এই ধরনের চুলে, সেটা আমি একটা শেষটাই আমি আগে দেখাবো। এটা হচ্ছে একটা ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ারের জন্য ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট। এটা একটা প্রসেস হচ্ছে, ফার্স্টে আমরা অয়েল ম্যাসাজ করছি। অয়েল ম্যাসাজ করার ফলে যে চুলটা যে ড্রাই হয়ে যায়, চুলটা ময়েশ্চার পাচ্ছে, এরপরে আমরা একটা প্যাক লাগাবো। এই প্যাকটা যেমন কোনো ইনফেকশন থাকে, ইনফেকশনকে কন্ট্রোল করছে, হেয়ার গ্রোথকে ইমপ্রুভ করছে, আর যেটা করছে চুলটা একদম শাইনিং অ্যান্ড সফট করে দিচ্ছে। সেটা আমি এখন ওর উপরে দেখাতে চলেছি। ঠিক আছে। এটা ফার্স্টে যেভাবে আমরা রেগুলার অয়েল ম্যাসাজ হয় সেভাবে অয়েল ম্যাসাজটা করছি। এটা খুব ড্রাই অ্যান্ড ড্যামেজড হেয়ারের জন্য। হ্যাঁ, ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ারের জন্য যে কোনো কেমিক্যাল ট্রিটমেন্টের, হেয়ার পামিং বলুন, স্ট্রেটনিং বলুন বা Hair কালারিং, যে কোনো ড্যামেজ হেয়ারের জন্য এটা খুব কাজে দেয়। যারা কোনো ধরুন নাম আছে? বাড়িতে হ্যাঁ। এটা ডিপ কন্ডিশনিং Deep ট্রিটমেন্ট conditioning-ই বলা হয়, বলি। এটা যারা ধরুন বাড়িতে সামলে উঠতে পারছে না তারাই পার্লারে এসে করছে। এটা কিরকম মানে সপ্তাহে একবার করা উচিত? না, এটা সপ্তাহে একবার না, অ্যাকচুয়ালি অতটা মোটামুটি এই পুরো প্রসেসটা করতে গেলে মোটামুটি 1 ঘন্টা মতো টাইম লাগে। আচ্ছা, কাজেই এটা সবসময় যে সপ্তাহে একবার করতে পারছে তা না, 15 দিনে একবার করছে, মাসে 2 বার। হচ্ছে। যেভাবে এটা একটা নর্মাল প্রসেস, যেভাবে অয়েল ম্যাসাজ হয় সেভাবে অয়েল ম্যাসাজ হচ্ছে। এই যে আমরা তো বাড়িতে তো অয়েল ম্যাসাজ করে থাকি, এবার যে এই যে ড্যামেজটা হওয়ার পর আমাদের কি নর্মাল কোকোনাট অয়েলই সাফিসিয়েন্ট নাকি অন্য ধরনের তেল ইউজ করা উচিত? না, কোকোনাট অয়েল সাফিসিয়েন্ট, কিন্তু যদি একটু এক্সট্রা বেশি চুলটা খারাপ ড্যামেজ হয়ে থাকে তাহলে কোকোনাট অয়েলের সাথে কয়েকটা মেথি দানা ফেলে একটু গরম করে নেবেন তেলটা। এবার তেলটা যখন একটু ঠান্ডা, একটু টেম্পারেচারটা মানে একটু হ্যাঁ, মানে নরমাল টেম্পারেচার সেই একটু গরম অবস্থায় চুলে লাগিয়ে রেখে আবার 20 মিনিট পরে, 20 মিনিটসই রাখতে হয়, তার বেশি রেখে কোনো লাভ নেই। 20 মিনিটস পরে ওয়াশ করে দেওয়া যায়, তাতে হ্যাঁ শাইনিংটা ভালো আসে। মেথিটার কাজ মেথিটার কাজে চুলটা শাইনটা আসছে, চুলে শাইন আসছে, এক্সট্রা শাইন দেবে, আর খুব ফাস্ট এটা কাজ করে মেথিটা। ভালো। যেরকম নর্মাল অয়েল ম্যাসাজ দিচ্ছি, অয়েল ম্যাসাজ হয়ে গেল, এরপর আমরা একটা ভাইব্রেটর ইউজ করি। একটা ভাইব্রেটর ইউজ করছি, ভাইব্রেটরের কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশনটাকে বাড়াচ্ছে এবং যে গ্ল্যান্ডগুলো আমাদের স্কিনের নিচে যে অয়েল গ্ল্যান্ডগুলো আছে সেই গ্ল্যান্ডগুলো একটু অ্যাক্টিভ হচ্ছে, অয়েল সিক্রিয়েশন বাড়াচ্ছে, তাতে ড্রাইনেসটা একটু কমছে। হ্যাঁ, এরপরে প্যাকটা অ্যাপ্লাই করব। এটা আপনার পার্লারে হয় তো? হ্যাঁ, এটা কত মানে রেঞ্জটা কি, দামটা? এটা মোটামুটি 250 থেকে, অ্যাকর্ডিং টু চুলের। না, এটা সেটাই বললাম, এটা সেরকম কিছু না, ধরুন মাসে 2টো করে সেটিং নিলে হ্যাঁ যথেষ্ট। এবার 2টো সেটিং নেওয়ার পরে যখন আপনি বুঝতে পারছেন যে আপনার চুলের কন্ডিশন অনেকটাই ভালো এসে গেছে, তখন আপনি মাসে একটাই করুন। এই প্যাকটা স্ক্যাল্পেও লাগছে। স্ক্যাল্প এবং হেয়ার দুটোর জন্য? হ্যাঁ, স্ক্যাল্পেও খুব ভালোভাবে স্ক্যাল্পে দিতে হবে। তারপরে একদম এইভাবে টপ টু বটম স্প্রেড করছি। মানে যে কেউ লাগাতে পারে তো, এমন তো না যে একটা মানে সার্টেন বয়সের পরে লাগাতে? না, যে কেউ লাগাতে পারে, তবে হ্যাঁ এটা যাদের খুব অয়েলি চুল তারা তো নিশ্চয়ই এটা লাগবে না, এটা তাদের দরকার হবে না। এই ড্যামেজ হেয়ারের জন্য স্পেশালি এটা, এই ট্রিটমেন্টটা। অনেকে অনেক সময় বলে থাকে যে ড্যামেজড হেয়ার হলে আমরা সাধারণত জানি যে তেলটাকে স্ক্যাল্পে লাগানো উচিত, কিন্তু অনেকে বলে যে হেয়ারটা যদি ভীষণভাবে ড্রাই হয়ে যায় তাহলে হেয়ারেও নাকি তেল লাগানো যায়। হ্যাঁ, এটা কি ঠিক? হ্যাঁ, হেয়ারে তো তেলটা লাগাতেই হবে, কেননা আমরা বাইরে বেরোচ্ছি, রোদ লাগছে, প্রফেশনের খাতিরে যারা লাইটের নিচে যাদের কাজ করতে হচ্ছে বা খুব বেশি ল্যাকার ইউজ করতে হচ্ছে, কেমিক্যাল ইউজ করতে হচ্ছে, তাদের চুলের টেক্সচারটাই তো খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ ড্রাই হয়ে যাচ্ছে। কাজে এই টেক্সচারটাকে একটা নর্মাল হ্যাঁ করার জন্য চুলে তেল লাগানো উচিত।
এটায় কতক্ষণ লাগিয়ে রাখতে হয়? এটা লাগিয়ে এটা পুরো চুলে লাগাবার পরে এটা হাফ অ্যান আওয়ার আমরা ওয়েট করতে বলি। হাফ অ্যান আওয়ার রাখার পরে এটা নর্মাল যেভাবে শ্যাম্পু হয় শ্যাম্পু করে। অনেক ধন্যবাদ দিদি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাকে চিঠি লিখে আপনাদের সমস্যার কথাগুলো বলবেন, আমি পুরোপুরিভাবে সাহায্য করব আপনাদের। আর দিদির সঙ্গে যদি যোগাযোগ করতে হয় আমি কিন্তু মাধ্যমতে একদমভাবে রাজি আছি। কম্পিটিশনের কথাটা মনে আছে তো? আপনাদের যদি ঘরোয়া কোনো টিপস থাকে সেগুলো আমাকে লিখে পাঠাবেন এবং সেই টিপস থেকে আমরা বেছে নেব সবার থেকে সেরা টিপটি, এবং সেই টিপটি যদি আপনার হয় আপনি পাবেন একটি আকর্ষণীয় পুরস্কার। কোথায় পাঠাবেন? আজ তাহলে আসি, আবার দেখা হবে, আরও অনেক গল্প হবে। ভালো থাকবেন, নমস্কার। আপনারা সবাই নিশ্চয়ই এতক্ষণে টিভির সামনে বসে আছেন খাতা আর পেন নিয়ে, তাই আমি পিঙ্কি আর মনামি দুজনেই চলে এসেছি নারীর রান্নাঘরে। আর আমাদের সাথে আছে রুমকি মহাপাত্র, অর্থাৎ আমাদের খুব আদরের রুমকিদি। আচ্ছা রুমকিদি, বিভিন্ন পত্রপত্রিকায় তো আমরা সবাই বেশ আপনার রান্না বান্নার কথা বেশ পড়ি, তো আজকে আপনি নারীর রান্নাঘরে কি দিচ্ছেন? আজকে আমি একটা স্ন্যাক্স আইটেম দেখাবো তোমাদের। আচ্ছা, এটার নাম হচ্ছে মাটন ওয়েফার্স। মাটন ওয়েফার্স, Wafers। এটা কন্টিনেন্টাল কি? খানিকটা বলতে পারো, তবে পুরোপুরি কন্টিনেন্টাল নয়। আচ্ছা, কিছুটা ভারতীয়, কিছুটা বিদেশি, সমস্ত মিলমিশের মধ্যে তুমি পাবে। মানে প্রাচ্য এবং পাশ্চাত্যের একটা ভালো সংমিশ্রণ ঘটেছে আর কি। আর ওয়েফার্সে যেরকম আমরা বেশ একটা মুচমুচে ভাব পাই, তারপরে একটু মিষ্টি মিষ্টি ভাব পাই, আমরা সেটা এখানে মাটন দিয়ে বানাবো। আচ্ছা আচ্ছা, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে একটু বলে দিই। এটার জন্য আমাদের লাগছে মাটন স্লাইস করা। আচ্ছা, এটাকে আমরা এরকম পাতলা পাতলা স্লাইস করে নেব। আচ্ছা আচ্ছা, এর সাথে আমাদের লাগছে এটা বোনলেস তো? হ্যাঁ, বোনলেস। ডার্ক সয়া সস, আচ্ছা, পার্সলি কুচনো, হ্যাঁ লাইট সয়া সস, হ্যাঁ, তার সাথে লাগছে টমেটো সস, নুন, ক্যাপসিকো সস, ক্যাপসিকো সস, এটা রসুন বাটা, রসুন বাটা, মধু, চিজ স্প্রেড, হ্যাঁ, হোয়াইট ভিনিগার, গোলমরিচ গুঁড়ো, মাস্টার্ড পাউডার। আর ওয়েফার্স যেটা আমরা দিয়ে বানাবো সেটার জন্য লাগছে আমাদের স্যান্ডউইচ ব্রেড, আর ভাজার জন্য আমাদের লাগবে তেল, সাদা তেল। আমরা প্রথমে যেটা করব, মাংসটাকে একটু সমস্ত মশলা দিয়ে মাখাবো। আচ্ছা, এটা আমাকে একটা চামচ, মাটনটা যদি অনেক সময় হয় কি আমাদের হাতে তো কাজ থাকে বেশি, সময় কম আমাদের যা এখন হয়েছে, তা আমরা ধরো সকালবেলা কাজে বেরোনোর আগে এটা হচ্ছে ডার্ক সয়া সস। এবার আমি দিলাম লাইট সয়া সস। এটা সব পুরোটাই নির্ভর করে টেস্টের ওপর। আচ্ছা, কে কিরকম, যদি কেউ ঝাল বেশি ভালোবাসেন, কেউ মিষ্টি বেশি ভালোবাসেন, তাহলে এটা আমি 2 টেবিল স্পুন মতন আমি টমেটো সস দিলাম। এতে আমরা দেবো ক্যাপসিকো সস। ক্যাপসিকো সস, হ্যাঁ, এটা কি পাওয়া যাবে তো বাজারে? বাজারে পাওয়া যাবে। এটা মূলত ঝাল ব্যাপারটা, ঝাল না? এর সাথে হচ্ছে রসুন বাটা। রসুন বাটাটা খুব সামান্য। ভিনিগার মানে হোয়াইট ভিনিগারটা দেবো। হোয়াইট, যদি কেউ হোয়াইট না পান বাড়িতে, যদি যেটা অর্ডিনারি যে ব্রাউন ভিনিগার পাওয়া যায় বা ব্ল্যাক ভিনিগার, সেটা দিয়েও হতে পারে। সেটা দিয়েও এটা ক চামচ? 2 চামচ। আমি 2 চামচ দিয়েছি। এটা পুরোটা ভালো করে একটু মিক্স করে নিয়ে, যদি তুমি ম্যারিনেট করো তাহলে আর তোমার প্রেসার কুক করতে হবে না। কিন্তু যেহেতু আমাদের এখানে সময় কম, তাই আমি এটাকে এখন প্রেসার কুক করে নেবো একটু। আচ্ছা, গ্যাসটা জ্বালিয়ে দিই। হ্যাঁ, একটু জল লাগবে। আচ্ছা, জলের কি কোনো মাপ আছে না? খুব সামান্য দেবো, কারণ এটা জুস এমনিতেই মাংসের থেকে বেরোবে। আচ্ছা, তো তার জন্য সামান্য হাফ, মানে 1/4 কাপ দিলেই যথেষ্ট। আমরা এটা কতক্ষণ সময় লাগবে, মানে কটা সিটির দরকার? বা মোটামুটি একটা হলেই, একটা সিটি হলেই। আচ্ছা রুমকিদি, একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হলো যে এই যে রান্না বান্নাটা, ওইদিকেই রাখ, রান্না বান্নাটা এটা কি আপনার মানে শুরু করেছিলেন কি শখ হিসেবে? হ্যাঁ, এটা আমার শখই ছিল। আসলে খানিকটা শখ ছিল, খানিকটা বলতে পারো বংশগত ব্যাপারও একটা খানিকটা থেকে গেছে। ব্যাপারটা মানে বিফোর ইন্ডিপেন্ডেন্স আর কি, আমি বলছি 1947 এর আগে আমার ঠাকুরদাদার 2টো রেস্টুরেন্ট ছিল কলকাতায়। তো
একটা ছিল এখন যেটা মিত্রা সিনেমা হল আছে নর্থ ক্যালকাটায়, ওর পাশে। আর একটা ছিল এখন যেটা এক্সাইড হাউস, ঠিক ওটা তখন তো এক্সাইড হাউস ছিল না, ঠিক ওই জায়গাটাতেই ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে সেগুলো বন্ধ যদিও হয়ে যায়। আর বিজনেসের ব্যাপারটা অবশ্য তোমরা বোধহয় জানো না, আমি একটু একটা ক্যাটারিং এর কোম্পানিও আমার আছে, আমি ক্যাটারিং সংস্থা চালাই। তো কি নাম? ইনিশিয়েটিভ। তো সেটা এই সব মিলিয়ে মিশিয়ে আর কি মনে হয়েছিল যে কিছু একটা করার দরকার, কিছু একটা করব, মানে রান্না বান্না নিয়ে। হ্যাঁ, তো এটা শখ করেই শুরু করলাম। তারপর দেখলাম আস্তে আস্তে ভালোই হচ্ছে। তারপরে সবটাই আস্তে আস্তে আপনার প্রফেশন হয়ে গেছে এখন সেটা। আচ্ছা, এবার আমরা করব কি, এটাকে একটু পাতলা করে নেব, যার জন্য এটা আমরা একটু বেলে নেব। আচ্ছা রুমকি দি, আপনি কি কোনো ট্রেনিং নিয়েছিলেন? না, আমি এর জন্য কোনো ট্রেনিং নিইনি, তবে অনেক বই পড়েছি। তারপর এখন তো ইন্টারনেটের জন্য জানোই তো, পৃথিবী একদম তোমার ঘরের মধ্যে চলে এসছে, এটা কিচ্ছু লাগবে না। জিনিসটাকে নিয়ে আমরা ভালো করে টোস্ট করে নেব। আচ্ছা রুমকি দি, তাহলে আপনি কোনো ট্রেনিং নেননি? না, আমি কোনো ট্রেনিং নিইনি। আচ্ছা, তার মাঝখানে এটা হয়ে গেছে, আমরা এটা অফ করে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এবার বলো। বলছি যে আপনার কি কোনো ট্রেনিং সেন্টার আছে, মানে আপনি শেখান? না, আমি কোথাও শেখাই না, মানে আমি এখনো পর্যন্ত সেরকম কিছু ভাবিনি আর কি করব বলে। আচ্ছা, বাড়িতেও কি আপনি একমাত্র রান্না করেন, মানে আপনার রান্না ছাড়া কেউ খাবে না, এরকম কোনো ব্যাপার আছে? না, সেরকম কোনো ব্যাপার নেই, তবে করতে পারলে রোজ খুবই ভালো হয়। বা যদি করা যায় আর কি, আমার হয়তো রেসিপি আমি বলে দিলাম যে তোমরা এইভাবে করো, তো তখন সেইভাবে হলো। একটু ব্রাউন ব্যাপারে এটা আমি এখানে তো ফ্রাইং প্যানে করছি, এটা দরকার হলে টোস্টারেও করা যায়। তবে যেহেতু বেলার পরে জিনিসটা খুব একটু ঝুড়ো মতন হয়ে যায় ব্যাপারটা, পাউরুটিগুলো আমি দিয়ে দিই না। হ্যাঁ, সেই জন্য এটাকে আমরা চপিং বোর্ডে একটু ঢেলে নেবো। এখন আমরা এটাকে একটুখানি তেলের ওপর ফ্রাই করব। আচ্ছা, যার জন্য এটার ভেতরে যাতে তেলটা একটু ঢোকে, সেই জন্য এটাকে একটু ছাড়িয়ে নেব। এটা হয়ে গেছে, এটা অফ করে দেবো। এবার আমরা সামান্য তেল দেব, খুবই অল্প তেল লাগছে। হ্যাঁ, একটু আমরা শুধু স্টিম দিয়ে নিয়েছি তো, ওটাকে এবার একটুখানি খালি ফ্রাই করার জন্য, যাতে কাঁচা কাঁচা না লাগে। এই যে কালারটা এসছে, এটা কিন্তু এই দু ধরনের সস দেওয়ার জন্য, দু ধরনের সয়া সস, একটা ডার্ক একটা লাইট। ডার্ক সয়া সসে তোমার কালারটা আনবে, আর লাইট সয়া সসে তোমার ফ্লেভারটা আনবে। আচ্ছা, এটা ফ্রাই হতে হতে এটা একটু ঢাকা দিয়ে দেবো। এটা মোটামুটি কতক্ষণ সময় লাগবে? 2 মিনিট। হ্যাঁ, ততক্ষণে আমরা এটাতে একটু চিজ স্প্রেড মাখিয়ে নেবো। আচ্ছা, এটা কি মানে কোন সময় আর কিসের সাথে খেতে বেশি ভালো লাগে বলুন তো? এটা তো আমার মনে হয় যখন খিদে পাবে তখনই খেতে, তখনই খাওয়া যাবে। তোমাদের মতন যারা আর কি গেট টুগেদার, যারা ফাস্ট ফুড খেতে খুব পছন্দ করো তোমরা, তাদের এটা খুব যে কোনো সময় ভালো লাগবে। মোটামুটি এটাও হয়ে গেছে। একটু লাল করে ভেজে নিতে হবে জিনিসটা। তাহলে দারুণ গন্ধ আসছে। আচ্ছা, অফ করে দিয়ে চামচটি দাও, এটাতে হবে। মানে এটাকে যে যেমন খুশি ফিলিং করতে পারে, মানে যেমন ধরুন অনেকে ধরুন মাটনের বদলে চিকেন দিতে পারে, চিকেন এগও দিয়ে করতে পারে, বা ভেজিটেবল দিয়েও করা যায়। বা ধরুন মাটনও দিলাম, তার সাথে ধরুন আরেক কিছু ভেজিটেবলও অ্যাড করা যেতে পারে, মানে যে যেরকম খাবে আর কি। এর উপরে আমরা ফাইনালি দেবো যে যেরকম পরিমাণে পছন্দ করে, খুব বেশি দিলে ভালো লাগবে না খেতে। এবার এটাকে আমি কেটে ওর উপরে চাপিয়ে দেবো, বা একটুখানি এরকম করে যাতে ফোল্ড করতে আমার। এটা এক ধরনের স্যান্ডউইচও বলা যেতে পারে।
আমার কাছে মধুটা আছে, এটা কিন্তু আমরা এখনো কাজে লাগাইনি। এবার এটা কাজে লাগাবো। আচ্ছা, মধুটা আমরা গার্নিশিং এর জন্য বলা যায়, গার্নিশিং এবং টেস্ট তো হবেই। এটা বাচ্চারা ভীষণ পছন্দ করে, তাই না? হ্যাঁ, স্পেশালি মধুটা দেওয়া হয়, মধু দেওয়া হয়। এন্ড স্পেশালি দেখ স্কুলে যাওয়ার সময় কি টিফিন দেবো, এটা একটা মায়েদের বিশাল বড় একটা আইডিয়াল ব্যাপার, জাস্ট দিয়ে দিল। আর আমাদের মতো যেমন ছিলাম, স্কুলে প্রচন্ড টিফিন শেয়ার করে খেতাম। হ্যাঁ, এটা বোধহয় শেয়ার করে খাওয়া যাবে না, হয় মানে যার টিফিন সে পুরো খেয়ে ফেলবে, না হলে বন্ধু বান্ধব যে থাকবে সে পুরো খেয়ে ফেলবে। আমরা কিন্তু মাটন ওয়েফার্স তৈরি। আমরা তাহলে টেস্ট করি। নিশ্চয়, তুই আগে একটা কামড় দে। মধুটা দিয়ে উপরে একটা আলাদা স্বাদ হচ্ছে। মাটন ওয়েফার্স করতে লাগছে মাটন স্লাইস 8টা থিন স্লাইস, স্যান্ডউইচ ব্রেড 8টা, সোয়া সস ডার্ক 8 টেবিল চামচ, সোয়া সস লাইট 1 টেবিল চামচ, ভিনেগার 1 টেবিল চামচ, মাস্টার্ড পাউডার 1 চা চামচ, ক্যাপসিকো সস 8 চা চামচ, টমেটো সস 2 চা চামচ। মাটনের 2 ধরনের সোয়া সস, ভিনেগার, মাস্টার্ড পাউডার, রসুনের রস মাখিয়ে 2 ঘন্টা রেখে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে 2 পিঠ লাল করে ভেজে নিন। পাউরুটিতে চিজ মাখিয়ে মাংসে স্লাইস রেখে পার্সলে কুচি ছড়িয়ে ওপরে আর একটা পাউরুটি চাপা দিয়ে দিন। ওয়েফারের মতো লম্বা করে কেটে মধু ছড়িয়ে পরিবেশন করুন। এই রকম কোনো নতুন নতুন রেসিপি আপনাদের কাছে থাকলে সেটা আমাদের লিখে পাঠান। আর যেটা সব থেকে ভালো রেসিপি হবে তাদের কিন্তু আমরা আমন্ত্রণ করে নিয়ে আসবো নারী রান্নাঘরে, সঙ্গে পুরস্কারও আছে। ডেফিনেটলি। তাহলে আজকের মতো আসি, আজকের মতো আমাদের বিদায় নিতে হবে, সময় শেষ। আপনারা ভালো থাকবেন, কিন্তু খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।